যখন আমরা আন্দোলন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, আমি তো তোমার পিছনে 2 জনের বেশি দেখি নাই। এখন তোমার পিছনে 100 জন কেন? আবার এরা কারা? এদেরকে তো আমি চিনি না। আমি এখানে কথা বললাম, তোমাদের সবাইকে না হলো ঢাকা শহরে রাজনীতি করেছি, এলাকায় বড় হয়েছি। তো সদস্য সংগ্রহ অভিযানে আজকে আমার প্রথম কথা হলো যে আমরা নতুন লোক দলে জায়গা দেব না এমন কথা নয়। আমরা নতুন লোক অবশ্যই আমাদের দলে আমরা চাই। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে। কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোষরদেরকে আমরা জায়গা দেব। আওয়ামী লীগের দোষরদের আমরা জায়গা দেব না এই কারণে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, এরা ভালো না। এরা যদি আপনি মর্গানা মাফ করুন আমাকে, এরা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনার কথা বলে আওয়ামী লীগের লোক, আপনি বুঝবেন সেটাও মিথ্যা কথা। এই স্লোগান দিও না, স্লোগান দিও না, স্লোগান দিও না, স্লোগান দিও না, ওই যে আমি কথা বলতেছিলাম না, ওই কথাই যা বলছিলাম। এক কথা হলো আওয়ামী লীগ ভালো নয়, যে কোনো ভাবে হোক। আমি আগে বলতাম, এখনো বলি যে কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না। ভুলে ভাবে যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগ চলে যায়, সে আপনি বাইরে চলে আসে অথবা সে অভদ্র হয়ে যায়। তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের জাস্টিস আবু সাইদ চৌধুরী সাহেবের ছেলে, কি নাম ওর, কামরুল বলেছিল, আমি ভুলে গেলাম। সে কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক হয়েও আওয়ামী লীগ করতে পারে নাই এবং করে নাই। পররাষ্ট্র আমাদের উপপররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের সময়, আবুল হাসান, ও কিন্তু করতে পারে নাই। আমি জিজ্ঞেস করছিলাম দেখা হয়েছিল কদিন আগে, কি ভাই আপনার কি অবস্থা, আপনি এটা করেন না? ভাই এগুলো করা যায় না, পরিষ্কার কথা। আবার ইদানিং খেয়াল করে দেখবেন, ওই যে আমাদের তানভীর ইসলাম সাহেবের ছেলে, ওই যে কি নাম, সোহেলদা, সেও কিন্তু আওয়ামী লীগের গালিগালাজ করে। তো এটাই কিন্তু এদের অবস্থা। আল্লাহর রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে, গুম হওয়ার পরে, আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে। খুব ভালো কথা। এখন এই যে বিএনপি টিকে আছে জনগণের সমর্থন নিয়ে, এটা আমরা এক টোকায় 2-4 জন লোকের জন্য আমরা কি ধ্বংস হতে দেব? যেখানে আমার হাজার হাজার তাজা ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই কথা বলার অধিকার, আজকের গণতান্ত্রিক অধিকার, যারা ত্যাগ করেছে, রক্ত দিয়েছে। আমি বলেছি একদিন আমার এক বক্তব্যে, আমার যদি একটি প্রেসক্রিপ্ট খালাস পাই, জীবন থেকে 17টি বছর চলে গেছে এবং সবচেয়ে মূল্যবান সময় আমার জীবন থেকে চলে গেছে। খুব টাকারি করতে করতে, অনেক লোক থাকতে থাকতে এখন বাংলাদেশে এবং আমাদের দলের অভ্যন্তরে লুকায়িত থাকা কিছু কালপ্রিট, কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে, এটা আমার কথা হচ্ছে। প্রিয় ভাই, কথা বললাম এই কারণে, এমন জায়গায় থাকি, আমার এলাকাটা রমনা, গুলিস্তান, তারপর হলো শাহবাগ, মতিঝিল। আমি বুঝতে পারছেন তো, পুরো একটা ব্যবসায়ী এলাকা। আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম, ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে, সে পরে আসছি আমি।
এসেই শুনি যে চাঁদাবাজির একটা সমাহার চলতেছে। এখন খোঁজখবর নিয়ে দেখলাম এই চাঁদাবাজি করে অন্য দলের লোক নাম হয় বিএনপির। খুব ভালো কিছু কথা আপনার, তাই না? জানেন যখন ধরেন না কেন এদেরকে ধরেন? কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি আজকে সদস্য অভিযানের কথা এই কারণে বললাম যে বহু লোক আসতেছে এখন ভালো রুটি ভাগ নেওয়ার জন্য, বহু লোক আসতেছে এখন সুবিধা দেওয়ার জন্য, বহু লোক প্রশ্রয় পাচ্ছে। বিএনপি মনে রাখবেন, বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে, বিএনপির ভোটার অনেক বেশি সারা বাংলাদেশে, অনেক দলের চাইতে। এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক, বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে বক্তব্যে কোনো ভালো কথা লেখা হয় না। একদল দেশে বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে। সুতরাং আমাদের প্রতিরোধ করতে হবে, চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। যদি এটা বিএনপির হয় তাকেও ছাড় দেওয়া যাবে না। আমি আজকে পরিষ্কার ভাবে এই প্রিন্ট মিডিয়া ইউনিটের সামনে পরিষ্কার বলতে চাই যে এই আমার নির্বাচন এলাকার মধ্যে অফিস কয়েকটা আছে, পিডব্লিউডি, ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট, বাংলাদেশ রেলওয়ে, মসজিদ কমার্শিয়াল এরিয়া, এই সমস্ত এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন, পরিচয় দিচ্ছেন আমরা ক্যাম্পাসে। আমি আমার একটি ভাই রাজনৈতিক কারণে এমডি কাছে তারা হয়েছে, আর একটি ভাই 17 বছর পর এই পলাতক থাকা অবস্থায় বাংলাদেশ ফিরে এসেছে। তাকে ঘরে তালা দিয়ে আটকে রাখি আমি, যাতে বাইরে যেতে না পারে। বড় ভাই, বয়স 60-65, আমার অনেক বয়স, তাকে বেরোতে দিই না। আমার কোন ভাই বেরোতে আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না, তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। মিডিয়া বাসে কোন সহকর্মী, মিডিয়া বাসের বন্ধু, মিডিয়া বাসের রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না। বহুদিনের কষ্টে অর্জিত আমাদের এই দেশের বা বিএনপির এই সুনাম বিশ্বের থেকে আজ পর্যন্ত একদল ধান্দাবাজ লোকের কারণে বিএনপি সুনাম তোলা হয়। আজকে আপনাদের এই যে সদস্য অভিযান, এখানে বেশি বেশি আপনারা নেবেন কার থেকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন করলে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমার গোয়াল খালি থাক, কিন্তু কোন দুষ্ট গরু জায়গা দেওয়া যাবে না, কোন চাঁদাবাজ জায়গা দেওয়া যাবে না। আর একটা কি বলতে ভুলে গেছিলাম, আবার বলে থেকে আবার বলি, একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে, শুধু বিএনপি বিরুদ্ধে বলতে অবস্থা, বিএনপি এটা, বিএনপি খারাপ, সব এদেরকে সমুচিত জবাব দিতে হবে। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের ভালো কাজ দিয়ে ওকে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোনো খারাপ লোকের দল নয়। বিএনপি শহীদ আফতাব জিয়া রহমানের দল, আমরা শহীদ আফতাব জিয়া রহমানের শিষ্য, কেউ সরাসরি শিষ্য, কেউ ভাব শিষ্য। ওনার দল কখনো চাঁদাবাজের দল হতে পারে না।
গত পরশুদিন রাত্রে 5 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছি। আমার কাছে 5 দিন তো না, আমার কাছে 5 বছর মনে হয়েছে। দেশ ছেড়ে 5 দিন বাইরে থাকা মানে আমার কাছে অনেক অনেক সময় মনে হয়েছে। এসে দেখলাম আজকের পেপারটা খুলে মনটা একেবারেই খারাপ হয়ে গেল। হায়দ্রাবাদ থেকে আসছি, নিজের দেশ তো আপনার অযত্ন ছিল। আমার যদি ছিন্ন ড্রেসে পোশাকে থাকে, খারাপ অবস্থায় থাকে, তারপরও আমার মা তাকে ফিরে যেতে পারবো না। বিদেশ যত ভালোই হোক, যত উন্নতি হোক, সুন্দর হোক, আমি বলতে পারি যে এই দেশ, এই চায়না এই কয়েকদিনে এত উন্নত হয়েছে ভাই, এটা বলার কোনো অপেক্ষা রাখবে না। আমি শুধু একটা কথা বলছি, একটা জায়গায় গিয়ে আমি জিজ্ঞেস করছিলাম আমাদের এখানে মারামারি ধরা যেতে হয় না, হয় তাহলে ওরা টুপি প্যান্ট করে দেওয়া হবে থানা পুলিশ। ওরা পুলিশ কিনেই না, মানে পিস পেন আছে, পিস পেন একটা এলাকায় একটা পিস পেন, একটা ওয়ার্ডে একটা পিস পেন, অর্থাৎ শান্তি রক্ষা করে। বুঝতে পারছেন অবস্থাটা? আর আমাদের এখানে অবস্থাটা কি? পেপারটা খুলেই দেখলাম ওই এনসিপির একটা মেয়ে আসতে সে পদত্যাগ করেছে এনসিপি থেকে। কেন? সে কথা বলেছে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর ব্যাখ্যা আমি যাবো না, ব্যাখ্যা চাইলে সেটা সেই ব্যাখ্যা দেবে। মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এনসিপি প্রতারণা করেছে। আবার আরেকটা রাজনীতি বলছে যাকে আওয়ামী লীগের হাসিনার সময় যখন বিএনপি জামাতের উপরে স্টিমরোলার চালানো হচ্ছে, ওই রাজনৈতিক ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাবা দিয়েছে, ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছে। কালো নির্বাচন, রাত্রে নির্বাচন, দিনের নির্বাচন, 3 বারের নির্বাচন হয়েছে, ওনারা প্রতিবাদ করেন নাই। এখন লম্বা কথা বলতেছেন আগে দিতে হবে এই নির্বাচন, কি বলে স্থানীয় সরকার নির্বাচন। যদি পিআর সিস্টেমে না হয়, পিআর সিস্টেম আনুপাতিক পিআর সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে চাচ্ছে। আমি দেখলাম চায়নাতে, আর কি দেখছি ঢাকায়, ওদের মধ্যে ঐক্য আছে, পুরা জাতি ঐক্যবদ্ধ। ইরানে কি দেখলেন বলেন তো? যেখানে আমাদের মুসলিম বিশ্বের কেউ তাকে সমর্থন দিল না, ইরান একটা যুদ্ধ করে গেল, কারণ জাতি ঐক্যবদ্ধ। আর আমার দেশের মধ্যে আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এই লোভে দিলাম। এই দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি। এই যে সমস্ত বলছি তারা কিন্তু কেউ বোকা না, তারা আমার থেকে অনেক বুদ্ধিমান। তবে এটুকু বলবো, তারা আমার থেকে অনেক বেশি দেশপ্রেমিক নয়। আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, অনেকে যুদ্ধ করেন, জেলারা তো যুদ্ধ করে নাই, জিজ্ঞাসা করে নাই, কেন করেন না? এই দেশটাকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন না। শুধু একটা ক্ষমতা হতে হবে, আগে সংসদ স্থানীয় সরকার হতে হবে, আবার পিয়ার ভোট করতে হবে। কেন ভাই বুদ্ধি বেশি করবে এগুলো? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে, যারা জাতিকে আগে মাঠে দেবে না। যেমন একবার
বিয়ের সময় দেশ বিভাগের সময় হয়েছিল না যে মুসলমানরা কেউ ইংরেজি শিখতে পারবে না, এটা আপনারা জানেন না। বিদেশের সময় হলো কি মুসলমান ঘরের কোন ছেলে মেয়ে মৃত্যুর কথা ছেলেরাও ইংরেজি শিখতে পারবে না, ফলে আমরা অনেক কিছু গেল, অন্য সম্প্রদায় গিয়ে গেল। আজকে আমরা ধীরে ধীরে ডাক্তার ইব্রাহিম মরমি ইব্রাহিম বারডেমের যে প্রিন্সিপাল ছিল প্রতিষ্ঠাতা ডাক্তার ইব্রাহিম সাহেব নাম শুনেছেন, ওই যে দার্জিলিং প্রতিষ্ঠাতা, উনি আমাকে বলেছেন এক সময় আমার সঙ্গে কথা বলার শুরু হয়েছিল, বুঝলে বাবা ৪৭ বছরে ঘুরিয়ে ঘুরিয়ে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে, আর এই ৪৭ বছরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেলাম। এটা বললো ইব্রাহিম সাহেব। এই কথা তাৎপর্য ব্যাখ্যা করলে অনেক বড়। কেউ ঘুরিয়ে ঘুরিয়ে এগিয়ে গেল আর কেউ ঘুরিয়ে ঘুরিয়ে পিছিয়ে গেল। তো প্রিয় ভাইরা, আমার কাছে আজকে জাতির সকল নেতাদের কাছে, সকল পর্যায়ে নেতাদের কাছে যারা দেশকে ভালোবাসে একটা জায়গায় আসেন, যে জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। এইভাবে বড় বড় সমাবেশ করে মানুষের কাছে বার্তা বলতে পারি না। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় সে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশ আনতে আহ্বান করি। সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে, কেউ কোন জায়গায় ছাড়বে না। এটা তো সিস্টেম হলো। তো সুতরাং আমি সবাইকে অনুরোধ জানাবো, এই সমস্ত একজন এই সমস্ত আউল ফাউল কথাবার্তা বলেন না, মনে করবেন না সুফি চাহার লোক বলেই সুফি হয়ে যাবে, সুফি না। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। সিস্টেম না হলে নির্বাচন দেওয়া হবে না, স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না, বিচার না হলে আগে নির্বাচন দেওয়া হবে না। আরে ভাই, আমাদের না বলার জন্য বলেছে নাকি? আর আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, কোন রকম কনফ্রন্টেশনে বিএনপি যেতে চায় না। আমরা 17 বছর রাজপথে যুদ্ধ করেছি, আমরা রাজপথে আর যুদ্ধ করতে চাই না। আমরা আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমার বন্ধুর সঙ্গে দেশের মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা চাই এই দেশের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুন্দর এবং সামরিক ভাবে গড়ে গড়ে তুলব। আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এই দেশের মঙ্গল হবে। আমরা ওই কাজটা করি, যে কাজটা করলে এই দেশের মানুষের মঙ্গল হবে, আপনি আর আমি শান্তি মতো করতে পারব। আপনাদের সবাইকে আমাদের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, আমার প্রিয় সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানিয়ে দয়া করে আমার বক্তব্য দয়া করে একজন করে না, দয়া করে যদি কোনো বুদ্ধি বলে থাকি দয়া করে একটু বক্তব্য দিয়ে। আমি জানেন তো আমার বিরুদ্ধে আবার যে একজন লোক আসছে ঢাকা বাইরে বিদেশ থেকে আমি কথাবার্তা বলে কেউ কি জানে, আপনাদের সবাইকে ধন্যবাদ।